মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ভারত ইস্যু নিয়ে খেলছে ইউনূস গান। সাজ্জাদ কবির বলে, ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ চালাতে পারছেন না, নিজের ব্যর্থতা ঢাকতে ভারতের যুদ্ধের ইস্যু নিয়ে খেলছেন। তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব সাজ্জাদ কবিরের কাছে, আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ভারত ইস্যু নিয়ে খেলছে ইউনূস গান। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলবো। কথা শুরু করবার আগে আপনাদেরকে আমি একটি ফেসবুক স্ট্যাটাস দেখাতে চাই, যে স্ট্যাটাসটি ইউনূস সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ইউনূসের চেয়েও বেশি প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল দুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেকে নীরব কেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেছেন। দেশের সার্বভৌমত্ব কি হয়েছে? সার্বভৌমত্বের সমস্যা? আমি তো সমস্যা দেখি না, এবং দেশের বেশিরভাগ বিবেকবান মানুষ সমস্যা দেখে না। ভারতের সাথে আমাদের আসলে কি হয়েছে? কোনো ঝগড়া, কোনো কাজ্জা? যদি ঝগড়াই হতো, কাজ্জাই হইতো, তাহলে কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই বন্ধ হয়ে যেত। যদি ঝগড়াই হতো, তাহলে ভারতের পররাষ্ট্র সচিব আগামী 9 তারিখে ঢাকায় আসতেন না। যদি ঝগড়া হতো, সার্বভৌমত্বের প্রশ্নে যদি সমস্যা হতো, তাহলে এই যে বাংলাদেশের বিভিন্ন পোর্ট দিয়ে যে ভারতীয় পণ্যগুলো ঢুকছে, তাহলে সেটি ঢুকতো না, ভারত বন্ধ করে দিত সেটি। আপনারা ভারত বর্জনের কথা বলছেন বিভিন্নভাবে, এমনকি সরকার এই যে উস্কানি দেওয়া একটি পোস্ট আসিফ নজরুলের, সরকারের সবচেয়ে প্রভাবশালী, যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, সার্বভৌমত্বের কি হয়েছে? ভারত সার্বভৌমত্বের কোনো হানি ঘটিয়েছে? সমস্যাটা করছেন আপনারা এদেশের অবুঝ, আমি অবুঝই বলবো, অশিক্ষিত মূর্খও বলতে চাইবো না, সবার জ্ঞান একরকম হয় না। বাংলাদেশের অবুঝ মানুষদের ব্রেন ওয়াশ করছেন, ব্রেন ওয়াশ করে বাংলাদেশের মানুষকে ভারতকে কেন্দ্র করে খেপিয়ে দিচ্ছেন। অথচ যে ভারত না হলে আপনি এক পা চলতে পারবেন না। আমি এই চ্যানেলে আমার একটি বক্তব্য আছে, ভারতের কিভাবে ভারতীয় পণ্য আমাদের জীবনে জড়িয়ে আছে, নাহলে আমরা চলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। অথচ ভারত বিরোধিতা, ভারত নিয়ে খেলা, কেন এসব? এই যে রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, একজন উন্মাদের মতো একজন মানুষ, তার ওয়াইফের শাড়ি পুড়িয়ে দিলেন। আমি রিজভী আহমেদকে জিজ্ঞেস করব, আপনি গায়ে যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছেন, সেটি যদি বাংলাদেশের তৈরি হয়ে থাকে, বাংলাদেশের কারখানায়, এই স্যান্ডো গেঞ্জির সুতাটা কোথায়? আপনি যে জাঙ্গিয়াটা পরে আছেন, বাংলাদেশের কারখানায় যদি, তো আমি আন্ডারগার্মেন্টস নিয়েই বলি, অন্য কিছু বলবো না, সেটি যদি বাংলাদেশের কারখানায় তৈরি হয়ে থাকে, সেটির সুতাটা কোথাকার? আপনার সর্বাগ্রে ওগুলো ফেলাই দিতে হবে খুলে। তারপর গায়ে যে জামা কাপড় পরে আছেন, তারও ম্যাক্সিমাম সুতা তুলা ভারতের। এগুলো ফেলাই দিয়ে দিগম্বর হয়ে তারপরে ওয়াইফের শাড়ি পরিয়ে দেন। ভারত নিয়ে যে লীলা খেলা চলছে, ভারতকে আমাদের শত্রু, আমাদের মানুষকে
ব্রেন ওয়াশ করা হচ্ছে যে ভারত তোমাদের শত্রু। অথচ বর্ডারে বর্ডারে খোঁজ নিয়ে দেখুন, আজকেও আপনি খোঁজ নিয়ে দেখুন, কত শত ট্রাক প্রত্যেকটা বর্ডারে ঢুকেছে। কয়েকটি বর্ডার সাময়িক বন্ধ আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন। ভারত বিরোধিতা করছেন, ভারতের পণ্য বর্জন করছেন, অথচ ভারতের পণ্য আমদানি করছেন। আমদানি বন্ধ করে দিন না কেন? চাল আমদানি বন্ধ করে দিন। গতকালকেও চাল ঢুকেছে বাংলাদেশের সীমান্তে, পেঁয়াজ আলু ঢুকছে। এগুলো বন্ধ করে দিন, তাহলেই তো হয়ে যায়, তাহলেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়। আমি তো বলবো আপনারাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবার চেষ্টা করছেন। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের সাথে যুদ্ধ করে, সেই পাকিস্তান প্রীতি করছেন আপনারা। পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে কারখানা করতে চাইছেন। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাইছেন। অথচ দেখুন, এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই পতনের পরে আওয়ামী লীগ সরকারের সময় অনেক সমস্যা ছিল। আমি এটা বলি না যে সমস্যা ছিল না, আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা ছিল। কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ বুঝতে না পেরে, আমি তাদেরকে তাদের এই বুঝটা বা বোধটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই। যারা লাল বাহিনীতে, লাল আন্দোলনে, 36শে জুলাইয়ের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন, যারা নতুন স্বাধীনতা বলছেন, বহু মানুষ ভুল করে, ভুলভাবে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। হয়তো ফেসবুকে একটি লাইন লিখে পোস্ট করে, হয়তো একদিন রাস্তায় দাঁড়িয়ে, কিংবা মানসিকভাবে সমর্থন দিয়েছেন। আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে যাই। আপনারাও তাদের বিরোধিতা করবেন না। যারা এই যে নতুন স্বাধীনতার বিরোধী, তারা বিরোধিতা করবেন না, তাদেরকে ওয়েলকাম জানান, স্বাগত জানান। তারা ভুল করে, অনেক মানুষ আছে এখন অনুশোচনা করে যে আমরা ভুল করে ফেসবুকে একটা লাইন লিখে সমর্থন দিয়েছিলাম। তাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। তারা বুঝতে চেষ্টা করুক, বা ইতোমধ্যে বুঝতে পেরেছে, উপলব্ধি এসছে তাদের যে এটি একটা ভুল ছিল। তাদেরকে অন্ততপক্ষে তিরস্কার করবেন না দয়া করে। আমি যেটি বলছিলাম যে এই সরকার, আমি এই সরকারের, ইউনূস সরকারের প্রশংসা করতে পারছি না। আপনারা আমাকে, আমি যারা আমার এই বক্তব্যগুলো শোনেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই যে ইউনূস সরকারের 5টি সাফল্যের কথা দয়া করে আমার কমেন্ট অপশনে এসে একটু লিখে দেবেন। আমি জানতে চাই, আমি জ্ঞানার্জন করতে চাই। কাজেই আমার চোখে কোনো সাফল্য নেই, সম্পূর্ণ ব্যর্থ। আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। কাজেই আমি অন্ততপক্ষে ইউনূস সরকারের কোনো প্রশংসা করতে পারবো না, আমি দুঃখিত। দেখুন, 5 আগস্টের পরে যেটি বলছিলাম যে অসংখ্য ভয়াবহ নেতিবাচক ইস্যু, আইন শৃঙ্খলা, আজকে 4 মাস হচ্ছে। এই 4 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ভালো করতে পারেনি। দেশের শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র, প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ, তাদের মধ্যে কর্মস্পৃহা যেটি, সেটি ধ্বংস করে দিয়েছে ইউনূস সরকার। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে। যারা বয়সে তরুণ, বর্তমান যারা সচিব আছেন, যুগ্ম সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন, এবং পুলিশের অতিরিক্ত আইজিপি থেকে শুরু করে ডিআইজি এবং আরো নিচের দিকে সমানে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন। এবং 10 বছর আগে অবসরে যাওয়া যুগ্ম সচিবকে টেনে এনে সিনিয়র সচিবের দায়িত্ব দিচ্ছেন। ডিআইজিকে টেনে এনে ডিএমপি কমিশনার বানাচ্ছেন।
অতিরিক্ত আইজিপিকে 5 বছর আগে অবসরে যাওয়া, তাকে এনে আইজিপি বানাচ্ছেন। বাহিনীটি কি এত খারাপ যে সেখানে দায়িত্ব পালন করবার মতো কেউ নেই? অন্যদিকে মানুষের জানমালের নিরাপত্তা তো দিতেই পারছেন না, মানুষের জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস উঠে গেছে। সাধারণ মানুষ, যারা গরিব দুঃখী সাধারণ মানুষ, আপনার আমার হয়তো সামর্থ্য আছে, আমরা হয়তো খেতে পারছি, কিন্তু গরিব দুঃখী সাধারণ মানুষের কাছে গিয়ে একটু দেখুন কি অবস্থা তাদের, কি ভয়ানক পরিস্থিতি। দ্রব্যমূল্য কোনোভাবেই কমছে না, লাগাম ছাড়া যেন বাড়ছেই আর বাড়ছে। এই যে দেখুন না, আজকেই খবরে দেখুন যে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। এই তথ্যটি কিন্তু বাইরের কারণ, সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। চিন্তা করেছেন? মানে প্রায় 14%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.10% উঠেছিল। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 11.38% উঠেছে। অর্থাৎ গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য ও সেবা কেনা গেছে, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। এটি সরকারি হিসাব, পরিসংখ্যান ব্যুরোর হিসাব এমনটা, কিন্তু এটিকে আপনার 3 গুণ করতে হবে। গত বছর নভেম্বরে 100 টাকায় যে পণ্যটি কেনা গেছে, আজকে সেটি 130-140 টাকায় কিনতে হচ্ছে। এই যে দেখুন, শীতকাল শুরু হয়েছে, শীতের সবজির কি দাম কমেছে? আজকে আমি আমার অভিজ্ঞতা বলি, আজকে সিম কিনেছি, ভরা মৌসুম কিন্তু এখন, 120 টাকা কেজি। শশা কিনেছি 120 টাকা কেজি। হ্যাঁ, বাজারে হয়তো 80 টাকা 60 টাকার শশাও আছে, আমি যেটি কিনেছি সবচেয়ে ভালো মানের। কোন পণ্যের কথা বলবো? আলু 75 টাকা কেজি, পেঁয়াজ 130 টাকা কেজি। এই যে এত সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই, প্রশাসন স্থবির, দেশে কোনো কাজ হচ্ছে না, দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, নানান সমস্যায় জর্জরিত। অথচ এই সমস্যাগুলোকে আড়াল করতে, মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংখ্যালঘু ইস্যু, ভারত ইস্যু নিয়ে মেতেছে সরকার। কি চমৎকার ভাবে ডাক দিচ্ছে জাতীয় ঐক্যের ডাক। বাহ! আবার জাতীয় সরকার গঠন করবার একটা প্রচেষ্টা শোনা যাচ্ছে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, ভারতের সাথে আসলে আমাদের কোনো সমস্যা নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বের। কিছু সমস্যা আছে, সেগুলো এরকম যুদ্ধাঙ্গী অ্যাটিটিউড নিয়ে সেই সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে সেগুলোর সমস্যার সমাধান হবে। কাজেই এই যে ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা, মুখে ভারত বিরোধিতা, আমি অবাক হয়ে যাই। ভারতীয় জামা কাপড় পরে ভারত বিরোধিতা করছে, একবার একটু চিন্তাও করছে না মানুষ। যারা আসলে চিন্তার তো একটা থাকতে হবে, 3D চিন্তা, মানে চতুর্মুখী চিন্তা, সেই চিন্তাটি মাথার মধ্যে থাকতে হবে, সেই জ্ঞানটা থাকতে হবে। মানুষ তো এত কিছু চিন্তা করে না। মানুষ ভাবছে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে ভারত তোমার শত্রু, তোমার ভারত বিরোধিতা করতে হবে।
মানুষ তাই বুঝছে, বুঝে হই হই রই রই করছে, আর পরিণতি আমাদের খারাপ হচ্ছে। ভারতের সাথে নানাভাবে আমরা দূরে সরে যাচ্ছি। কিন্তু দেখুন, এই যে এত কিছুর পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক কিন্তু ত্যাগ করেনি। কিছু কিছু তারা ত্যাগ করেছে, কারণ হচ্ছে তাদের নিরাপত্তা থ্রেটের একটা ব্যাপার আছে, যে বাংলাদেশে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, পাকিস্তানি জঙ্গিদের আহ্বান করা হচ্ছে ভিসা সহজীকরণের মাধ্যমে। তো ভারত আমাদেরকে অবাধে ভিসা দেবে কেন? সেখানে তো রাজ টানতেই পারে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে সেই জায়গা থেকে। তো কাজেই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে আসলে আমাদের কোনোই সমস্যা নেই, এটাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। যদি সমস্যা থাকতো আজকে আমি ভারতের পণ্য খেতে পারতাম না। কাজেই এটা এক প্রকার ধোঁকাবাজি, আমরা একটা ধোঁকাবাজির মধ্যে ঢুকে গেছি গত জুলাই মাস থেকে। এখন আবারও নতুন ধোঁকাবাজি, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি ভারতকে বলা হচ্ছে, যার কারণে আসিফ নজরুল এমন স্ট্যাটাস দিচ্ছেন। আসলে হুমকি তো পাকিস্তান, যে পাকিস্তানকে আমরা হারিয়েছি ভারতের সহযোগিতায়। আমরা প্রায় 9 মাস যুদ্ধ করেছি, 8 সাড়ে 8 মাস, কিন্তু ভারত এসে এই যুদ্ধে যোগ দিয়ে মাত্র 13 দিনে বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে। এবং আমি যে মুহূর্তে কথা বলছি, আজকে 7 ডিসেম্বর, গতকাল 6 ডিসেম্বর 1971 ভারত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই বিজয়ের মাসে, এই স্বাধীনতার স্বীকৃতির প্রায় 5 দশক, 54 বছর পরে ভারতের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারত যদি আমাদের পাশে সেই সময় না আসতো, তাহলে আজও যে কি হতো বাংলাদেশের, কিংবা আজও আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে থাকতাম কিনা, আরো 10 বছর, 5 বছর বা 15 বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে থাকতো কিনা, সে ব্যাপারে সন্দেহ ছিল। এই জন্য ভারতের প্রতি আমি অকৃতজ্ঞ বাঙালি নই, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ চিত্তে 1971 সালে ভারতের ভূমিকাকে স্মরণ করি, সশ্রদ্ধ চিত্তে আমি ভারতের অবদানকে স্বীকার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন। তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল। তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাব ছিল। এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি, ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনাপার্টের যে ব্যক্তিত্ব, নেপোলিয়ন বোনাপার্টের যে ধীশক্তি, তার দৃঢ়তা, তার সাহস, ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা কি? তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন, আমার ডাকে সবাই এসেছে। আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের সেই ঐক্য অটুট আছে। তাহলে দেখুন, তার একটা অথরিটি, এটা যেন তেন অথরিটি না। তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি, আমার কথা মতো জামাত, আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে। এই কিভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি বর্ণনাটা দিয়ে নেই। উদাহরণের একটা
আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন, জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। 2 নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন, একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে, তার শাসনে বাংলাদেশ এতটা দেশপ্রেমে উদ্বুদ্ধ, তার শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য, তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা চালানোর জন্য, তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চড়ানোর জন্য যে তোড়জোড় চলছে, সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিনি, ভিডি, ভিসির মতো। কার শব্দ এটা? জুলিয়াস সিজার। পৃথিবীতে রাজা বলতেই যদি কাউকে খুব বড় রাজা বলা হয় তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয়। রাজা বলতেই সিজার। তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি, ভিডি, ভিসি, সেটা হলো আসলাম, দেখলাম এবং জয় করলাম। কখন এই কথাটা উনি বলেছিলেন? উনি একসময় রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন। 2 জন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন করত। উনি একনায়ক হওয়ার আগে, সম্রাট হওয়ার আগে। তো সেই কনসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল সেটা হলো আধুনিক জার্মানি। তখন সেই প্রাচীন জমানাতে যে জার্মানি, রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স, এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে। তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যে এটা এত সহজ, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি, ভিডি, ভিসি, প্রায় সেম একটি শব্দ। আরেকজন বলেছিলেন, তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের। উমাইয়া খলিফা যখন আব্দুল ওয়ালিদ দামেস্কের সিংহাসনে, তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে, এবং ওনার যে কজন জেনারেল ছিলেন, বিখ্যাত জেনারেল ছিলেন, তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম, হাজ্জাজ বিন ইউসুফ প্রধানতম। হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন, আর মুসা বিন নুসায়েরের যে জেনারেল তিনি স্পেন জয় করেছিলেন, তারিক বিন জিয়াদ। তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা বলতে কি বুঝেন? মিশর, লিবিয়া থেকে শুরু করে এই যে ইথিওপিয়া, তানজানিয়া, এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয়। বিশাল ভূখণ্ড। এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি, ফ্রেঞ্চ পারেনি, কোনো জাতি পারেনি, কোনো পরাশক্তি, কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য। তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন মুসা বিন নুসায়ের। আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ, আমার আর জয় করার মতো কোনো জায়গাই তো রইল না, আর নেই। তো সেই মুসা বিন নুসায়েরের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য, ঠিক ওইরকম একটা আবেগ, ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্যর জায়গাতে। তিনি কি বলেছেন? ওই যে একটা শব্দ, একটা মরলে একটা আসে, মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে
আরেকটা দাঁড়িয়ে যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, তরুণরা যে রক্ত দিয়েছিল, এটা রীতিমতো ভাইরাল। ওটাকে তিনি 40 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল, যতটা হাসিনা বিরোধী ছিল, যতটা ভারত বিরোধী ছিল, তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি, দেশবাসী আমার ব্যাপারে এত খুশি, এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে, ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত, এখন একটা মরার পরিবর্তে 40 জন দাঁড়িয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন, এই কথা তিনি বলেছেন। ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে। তো তিনি যাই বলুন না কেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি, এটি গোড়াতেই গলদ, এবং এখানে কোনো শুভ ফল আসবে না, বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা, তার যে কূটনীতির দক্ষতা, এটাকে শূন্য প্রমাণ করবে না, শুধু নেতিবাচক নিয়ে যাবে। কিভাবে? ধরুন, কর্নেল অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন। বাংলাদেশে কর্নেল অলি একজন, অনলি ওয়ান, এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা, অনেস্টি, এটি রাজনীতিতে বিরল। অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে, তার বয়স এখন 86-88 বছর, ডক্টর ইউনূসের চেয়ে তিনি বয়সে বেশি বড়, কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে, সেখানে তিনি এখনো দিব্যি জওয়ান। এরপর তার কথা, স্মার্টনেস, ধারাবাহিকতা। বাংলাদেশে কর্নেল অলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন? সামনে বসবেন না পেছনে বসবেন? তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সে আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় 30-35 জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যেন তেন বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। তো সেই কর্নেল অলিকে, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট। তিনি সেখান থেকে চলে গেছেন। এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবের জন্য, এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত। এটা কেন হলো? এবং ইউনূস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে, যদি এই কর্নেল অলি সাহেবের মতো সাহস, শক্তি থাকতো, বীরত্ব থাকতো, জামাতের আমির ওখান থেকে চলে আসতেন, বসতেন না ওখানে। ওখানে বিএনপির লোকজনও চলে আসতেন, তারা ওখানে বসতেন না। ভিপি নূর ওখানে বসতেন না, চলে আসছেন ওখান থেকে। কেন? কারণটা কি? কারণটা হলো, রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না। এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে। এখন জামায়াত ইসলামী থেকে
বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে, মিস্টার মঞ্জু করেছেন। এবং এদের উভয়ের মধ্যে একটা দাকুমরার সম্পর্ক, অশ্রদ্ধার সম্পর্ক জামাতের আমিরের সঙ্গে এবি পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে। এখন যত কথাই বলেন না কেন, যে অবস্থায় বলেন না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে তাকে সমান সম্মান দিয়ে বসান, আমি হলে তো সেখানে যেতাম না। কর্নেল ওলি যে দল, সেখান থেকে কি হলো, বিএনপি রাগ হয়ে গেল একবার, এই জাস্ট কর্নেল ওলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো, এবং তৎপরতা শুরু করে সে আরেকটা এলডিপি করার চেষ্টা করলো। সাদাত হোসেন সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছে, আবার খুব বন্ধু মানুষ। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলেন যে কর্নেল ওলি আমাকে এক সময় ধোঁকা দিয়েছে, বিএনপিকে ধোঁকা দিয়েছে, তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তখন বলতে গেলে বিএনপির আশ্রয়, বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল। তো সাদাত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এলডিপি, এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি, সেখানে কর্নেল ওলি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না। তো এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দিবেন, আবার কর্নেল ওলিকে দাওয়াত দিবেন, এখানে সবাই সে কথা মানতে পারে, কিন্তু কর্নেল ওলি এখানে মানবেন না। একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিককে দাওয়াত করতেন, উনি যদি যেতেন, তারপরে ওখানে যদি বদরুদ্দিন উমর সাহেবকে দাওয়াত করতেন, বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন, কথা বলতেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। অনেকের, তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনি কেন রাজাকার নন, ৭১ যে আপনি ভুল করেননি, এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে? এই কথা ওই ইউনূস সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উল্টিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর এখনো আছে। আপনি তো, তাকে তো দাওয়াত দেওয়া হয় না, সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি? আবার ধরুন ভিপি নুরু, এখন ভিপি নুরু অনেক কষ্ট করে তিনি একটা দল করেছেন, গণ অধিকার পরিষদ। এখানেও ডিজিএফআই, তারপরে আওয়ামী লীগ, এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে, এই দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে। এই দুই ভাগের সঙ্গে রেজা কিবরিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে, এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত, তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত, বিএনপিও জড়িত। এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন। আমি হলেতে ওখানে আমি বসতাম না, 1 মিনিটও বসতাম না, কিন্তু ভিপি নুরু সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন। তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে, কিন্তু এগুলো ঐক্য হবে না, এখান থেকে কোনো জিনিসই হবে না। যদি আপনার যদি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি একটা লং মার্চ করেন, সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছে তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন, আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলী পর্যন্ত যাব, এবং এই সময়ের মধ্যে এই যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ, প্রেম ভালোবাসা, রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে, আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতলী পর্যন্ত গিয়ে দেখেন। সেখানে চরমোনাই কি বলে, হেফাজত কি বলে, হেফাজতের 2 গ্রুপ কি বলে, তাবলিগ কি বলে, তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ছবি তুলেন যিনি, বিখ্যাত ক্যামেরাম্যান, মানবাধিকার কর্মী, তিনি কি বলেন, দেখবেন যে গলদটা কোথায় হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে
হেফাজত করুন আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন। আর সত্যিকার অর্থে আলেকজান্ডার, তারপর নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা শুনলেন সাজ্জাদ কবির ও গোলাম মাওলা রনির বক্তব্য। এই দুইজনের বক্তব্য শুনলেন। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ চালাতে পারছেন না, এই বিষয় নিয়ে আপনাদের কোনো যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।